সবাইকে সুরলিতমান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 212 নম্বর পেজের 3 নম্বর সেটের বাঁকুড়া জেলা স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করছি। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি সমাধান করছি। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, কোন রাশিটি মৌলিক রাশি নয়? সঠিক উত্তরটি হল অপশন ডিতে আয়তন। 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি মৌল নয়? অপশন ডিতে অ্যামোনিয়া। 3 নম্বর প্রশ্ন, একটি ফুটবলকে মাঠের উপর ঘুরিয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী? অপশন সিতে ঘর্ষণ বল। 4 নম্বর প্রশ্ন, কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? অপশন বিতে কাঁচি। 5 নম্বরে মিথেনের রাসায়নিক সংকেত? অপশন এতে CH4। 6 নম্বরে দাগে কোন রাশির একক ডাইন? অপশন এতে বল। 7 নম্বরে বল প্রয়োগের দিককে উল্টো করে দেয়? অপশন সিতে পুলি। 8 নম্বরে এসআইতে আলোর তীব্রতার একক? অপশন ডিতে ক্যান্ডেলা। 9 নম্বর বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা? অপশন এতে একমুখী। 10 নম্বরে কোনটি চৌম্বক পদার্থ নয়? অপশন সিতে সোডিয়াম। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝায়? 2টি উদাহরণ দাও। যে সব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না তাদের অনবীকরণযোগ্য শক্তি উৎস বলে। উদাহরণ কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। 2 দাগে প্রথম শ্রেণীর লিভার কাকে বলে? চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। উত্তর, যে লিভারে আলম্ব বিন্দুর একদিকে ভার এবং অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে প্রথম শ্রেণীর লিভার বলে। তোমরা লক্ষ্য করো, এই ছবিটাতে লক্ষ্য করো, এই যে বল পি, আলম্ব এফ, ভার বাধা ডব্লিউ। এই যে দেখছো বল পি এ বি সি, এই যে বাধা আলম্ব বল। বুঝতে পেরেছি? উদাহরণ নলকূপের হাতল, কাঁচি, সাঁড়াশি, পেরেক, তোলা হাতুড়ি, বেলচা, সাধারণ তুলা, ঢেকি, তারপরে শিশু প্রভৃতি প্রথম শ্রেণীর লিভার। 3 নম্বর প্রশ্ন, মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য লেখ। সংজ্ঞা, যেসব ভৌত রাশি পরস্পরের উপর নির্ভরশীল নয় তাদের মৌলিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। যেসব ভৌত রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন বেগ, আয়তন, ঘনত্ব ইত্যাদি। একক, মৌলিক রাশির এককগুলি হল মূল বা প্রাথমিক একক, লব্ধ রাশির এককগুলি হল লব্ধ একক। প্রকারভেদ, মৌলিক রাশির সংখ্যা 7টি, লব্ধ রাশির সংখ্যা অসংখ্য। বিশিষ্টতা, মৌলিক রাশিকে আর সরলতর অংশে ভাগ করা যায় না, ভাঙা যায় না। লব্ধ রাশিকে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিতে ভাঙা সম্ভব। 4 দাগে উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? একটি বলের ক্ষেত্রফলের মান নির্ণয় করো। উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? না আর্ক অক্সানোমিটারের সাহায্যে। একটি বলের ক্ষেত্রফলের মান নির্ণয়ের সূত্রটি হল পাই ইন্টু ব্যাস স্কোয়ার। তারপর 5 দাগে সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইডের সংকেত লেখ। সালফার ডাইঅক্সাইডের সংকেত হল SO3, হাইড্রোজেন সালফাইডের সংকেত হল H2S এবং কার্বন মনোক্সাইডের সংকেত হল CO। এবার 6 দাগে গতিশক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। বল প্রয়োগের 2টি প্রভাব লেখ। আচ্ছা, প্রথমে গতিশক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ হল ছুরি, কাঁচি প্রভৃতি শান দেওয়ার সময় আগুনের ফুলকি বের হয় এবং বস্তুগুলি উত্তপ্ত হয়ে ওঠে। বল প্রয়োগের 2টি প্রভাব লেখ। 1 নম্বর, স্থির বস্তুর উপর বল প্রযুক্ত হলে সেটি গতিশীল হয়। উদাহরণ, টেবিলে রাখা বইকে হাত দিয়ে ঠেলা দিলে বা চেয়ারকে হাতল ধরে টানলে সেটি গতিশীল হয়। 2 নম্বরে, প্রযুক্ত বল গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনে বা তার গতিকে কমাতে চায়। উদাহরণ, একটি গতিশীল বাইসাইকেলে ব্রেক কষলে প্রথমে তার গতি হ্রাস পায় এবং শেষে একসময় সেটি স্থির হয়ে থেমে যায়। আরেকটা উদাহরণ বলছি, প্রযুক্ত বলের ক্রিয়ার একটি গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পায়। উদাহরণ, অ্যাক্সিলারেটরে চাপ দিলে গাড়ি আগের থেকে বেশি জোরে চলতে থাকে। কিভাবে যন্ত্রের পরিচর্যা করবে? উত্তর, যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ। 1 নম্বরে
ব্যবহার না হওয়া অবস্থায় বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। 2 নম্বরে কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। 3 নম্বর যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে দূরে যতদূর সম্ভব মুক্ত রাখা দরকার। 4 নম্বরে যন্ত্রের চলমান বা ঘূর্ণায়মান অংশকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে এই অংশে পিচ্ছিলকারক তেল বা গ্রিজ ব্যবহার করা জরুরি। 5 নম্বরে রয়েছে লোহার তৈরি যন্ত্র, এখান থেকে মাখিয়ে রাখা হয়, এতটা পর্যন্ত লিখবে। ওকে। 8 নম্বর প্রশ্ন, কোনো মিশ্রণে লবণ এবং লোহার গুঁড়ো মিশে থাকলে কিভাবে লোহার গুঁড়ো ওই মিশ্রণ থেকে আলাদা করবে? একটি কাগজের উপর নুন ও লোহার গুঁড়ো মিশিয়ে তার উপর চুম্বক ধরা হলো। দেখা গেল নুন ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে শুধুমাত্র লোহার গুঁড়ো আলাদা হয়ে চুম্বকের গায়ে লেগে গেল। 9 নম্বর, আনত তল কি? কোনো সমতল পাটাতনকে অনুভূমিক না রেখে ভূমিতলের সঙ্গে যে কোনো সূক্ষ্মকোণে রাখলে যে যান্ত্রিক ব্যবস্থা গঠিত হয় তাকে অনততল বলে। পেরে ও স্ক্রু এর মধ্যে কোনটি কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে থাকবে? উত্তর, কাঠের ব্লকে পুঁতে দেওয়ার পর স্ক্রুটির কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে থাকবে, অর্থাৎ স্ক্রু এর সুবিধা পেরেকের চেয়ে অনেক বেশি, কারণ স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি নততল। নততলের যান্ত্রিক সুবিধার কারণে কম বল প্রয়োগে স্ক্রুকে তক্তার মধ্যে প্রবেশ করানো যায়। এছাড়া স্ক্রু এর পেঁচানো অংশটি ধারালো বলে সহজে স্ক্রু ড্রাইভারের সাহায্যে ঘুরতে ঘুরতে কাঠে বসে যায়, ফলে ব্লকটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু পেরেক মুতলে একদিকে যেমন অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, তেমনি হাতুড়ির গায়ে ব্লকটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কাঠের ব্লকে পেরেক মোতা অপেক্ষা স্ক্রু আঁটা অনেক সহজ। 10 দাগে চুন জলের উপাদানগুলির নাম লেখ। চুন জলের উপাদানগুলি হল ক্যালসিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন। চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু আছে? চিনির মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই মৌলগুলি আছে। লাইফ সায়েন্সের বিভাগটি আলোচনা করছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, অ্যামিবার রাজ্য হল? অপশন বি তে প্রোটিস্টা। 2 নম্বরে, টাইফয়েড জ্বরের জন্য দায়ী জীবাণু হল এক প্রকার। অপশন বি তে ব্যাকটেরিয়া। 3 নম্বর, প্রদত্ত কোনটি পরিযায়ী পাখি নয়? অপশন সি তে রাজহাঁস। 4 নম্বর, বর্জ্য পদার্থ দৃঢ়টি পাওয়া যায়? অপশন সি তে কৃষি জমিতে। 5 নম্বরে, বোলতাদের সমাজ জীবন নিয়ে গবেষণা করেন? অপশন ডি তে রাঘবেন্দ্র গডাক্কর। এবার 2 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন পর্বের প্রাণীর নাড়িপদ আছে? উত্তরটি হল একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। 2 নম্বর প্রশ্ন, কোন শৈবাল জলের রেশম নামে পরিচিত? স্পাইরোগাইরা। কি বললাম? স্পাইরোগাইরা। 3 নম্বর, ট্যাক্সন কি? উত্তর, জীবজগতের উদ্ভিদ ও প্রাণীকে যথাযোগ্যভাবে শ্রেণীভুক্ত করার গোষ্ঠীগত এককে ট্যাক্সন বলে। 4 নম্বরে, ব্লাবার কি? তিমির চামড়ার নিচে পুরু চর্বির স্তরকে ব্লাবার বলে। আরেকবার বলছি, তিমির চামড়ার নিচে পুরু চর্বির স্তরকে ব্লাবার বলে। 5 নম্বরে, 2টি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম লেখো। একটি হচ্ছে আর্সেনিক আর একটি হচ্ছে অ্যাসবেস্টস। অ্যাসবেস্টস, আর্সেনিক, অ্যাসবেস্টস। 6 নম্বরে, একটি খাদ্য উপযোগী শৈবালের নাম লেখো। ল্যামিনারিয়া। কি? ল্যামিনারিয়া। ল্যামিনারিয়া। 3 দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, ঝিনুকের বাইরে চারিদিকে ক্যালসিয়াম কার্বনেটের শক্ত আবরণকে বলে ড্যাশ? সেল বা খোলক। সেল বা খোলক। তারপরে রয়েছে 2 নম্বরে, মশের দেহের উপরের অংশে টুপির মতো দেখতে গঠনটি হল ড্যাশ? ক্যাপসুল। 3 নম্বরে, ভারতবর্ষে ফাইলেরিয়া রোগের বাহক হল ড্যাশ? কিউলেক্স মশা। 4 নম্বরে, ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতি হল ড্যাশ? রিসাইকেল। রিসাইকেল। 4 দেখে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, যে কোনো 3টি। 1 নম্বরে, চিংড়ির সঙ্গে ডিতে আর্থ্রোপোডা। 2 নম্বরে, এককোষী ইউক্যারিওটিকের সঙ্গে এ তে প্রোটোজোয়া। 3 নম্বরে, গোল কৃমির সঙ্গে ই তে নিমাটোডা। তারপরে 4 নম্বরে, ব্রুট পাউচ এর সঙ্গে সি তে সি হর্স। 5 থাকে, সংক্ষিপ্ত টিকা লেখো, যে কোনো 2টি। 1 নম্বর, জৈব বৈচিত্র্য সংরক্ষণ। যে বিজ্ঞানসম্মত পদ্ধতি দ্বারা বিভিন্ন জীব প্রজাতিকে নিরাপত্তা প্রদান, পরিমিত ব্যবহার ও পুনরুদ্ধারের মাধ্যমে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয় তাকে জীব বৈচিত্র্য সংরক্ষণ বলে। আচ্ছা, এখানে 2টি উপায় রয়েছে, ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা আর এক্সিটু সংরক্ষণ ব্যবস্থা।
জীব প্রজাতি যে প্রাকৃতিক পরিবেশে জন্মায়, বড় হয়, বংশবিস্তার করে, সেখানেই জীব প্রজাতিকে সংরক্ষণ করাকে ইনসিটু সংরক্ষণ বলে। যেমন বনের বাঘকে বনে সুরক্ষিতভাবে সংরক্ষণ করা। এক্সিটু সংরক্ষণ ব্যবস্থা কি না, জীব প্রজাতিকে তার প্রাকৃতিক বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে রেখে সংরক্ষণ করাকে এক্সিটু সংরক্ষণ বলে। যেমন উদ্ভিদ উদ্যান, চিড়িয়াখানা প্রভৃতি। 2 নম্বরে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থসমূহ সহজে ভাঙে না, মাটিতে মেশে না এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় না, তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলে। যেমন মার্কিউরিক লবণ, ডিডিটি, বিএইচসি, প্লাস্টিক, বিভিন্ন ধাতু প্রভৃতি। 3 নম্বরে মৌনৃত্য। জার্মান প্রাণীবিদ কার্ল ফন ফ্রিস এর মতে খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি দূরে থাকলে শ্রমিক মৌমাছিরা যে 8 আকৃতি নৃত্য করে তাকে ওয়াগেল নৃত্য বলে। এই নাচের মধ্যে মৌমাছি 2টি সংবাদ দেয়: খাদ্যের উৎস ও মৌচাকের মধ্যে দূরত্ব। 2 নম্বরে মৌমাছির কোন দিকে খাদ্যের উৎস আছে। খাদ্য সংগ্রহে মৌমাছি নাচের গুরুত্ব। কোনো শ্রমিক মৌমাছি খাদ্যের উৎসের সন্ধান পেলে চাকের সামনে বিভিন্ন প্রকার নাচের ভঙ্গিতে দেহ সঞ্চালনের মাধ্যমে চাকের অপর শ্রমিক মৌমাছিদের খাদ্যের উৎস সম্পর্কে সংকেত দান প্রদান করে। খাদ্যের উৎসের অবস্থান ও দূরত্ব বোঝানোর জন্য মৌমাছির নাচ খুব গুরুত্বপূর্ণ। বেশি দূরত্বের ক্ষেত্রে ওয়াগেল নৃত্য ও কম দূরত্বের ক্ষেত্রে চক্রাকার নৃত্য দেখায়। 6 থেকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে হোয়াইটেকার বর্ণিত 5 রাজ্য শ্রেণীবিন্যাসটি উদাহরণসহ রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। সমগ্র জীবজগতের সুগঠিত কোষের গঠন ও কোষ সংজ্ঞান উপস্থিতি অনুযায়ী প্রোক্যারিওটিক জীব, ইউক্যারিওটিক জীব এই দুটি ভাগ করা। বিজ্ঞানী হুইটকার এই দুটি ভাগকে বিভিন্ন জীবজগতে মোট 5টি রাজ্যে বিভক্ত করেন, যথা জীবজগৎ, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। মনেরা রাজ্য 1। তারপরে উদাহরণ ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ সোবেল, মাইক্রোপ্লাজমা। তারপর ইউক্যারিওটিককে আবার দুটি ভাগ করা যায়: এককোষী জীব, বহুকোষী জীব। এককোষী জীব হচ্ছে প্রোটিস্টা, হচ্ছে রাজ্য 2, অ্যামিবা, ডায়াটম, ইউগ্লিনা। তারপরে লক্ষ্য করো বহুকোষী জীবকে আবার দুটি ভাগ করা যায়: কোষ প্রাচীর যুক্ত এবং কোষ প্রাচীর বিহীন। কোষ প্রাচীর যুক্ত হচ্ছে ক্লোরোফিল বিহীন, সারস সংশ্লেষ অক্ষম অর্থাৎ পরভোজী। ফাঙ্গি বা ছত্রাক রাজ্য 3। তারপরে রয়েছে উদাহরণ ইস্ট, পেনিসিলিয়াম অ্যাগারিকাস। আর ক্লোরোফিল যুক্ত বা সারস সংশ্লেষ সক্ষম অর্থাৎ সবুজী প্ল্যান্টি উদ্ভিদ, এটা রাজ্য 4। উদাহরণ মস, বহুকোষী, শৈবাল, ধান, গম, পাম, বর ইত্যাদি। আর কোষ প্রাচীর বিহীনের মধ্যে হচ্ছে অ্যানিমালিয়া প্রাণী, রাজ্য 5, সমস্ত প্রাণী গোষ্ঠী। এই মোট ভাগ করেছে। অথবা উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস বিভাগটি একটি করে উদাহরণসহ রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। দেখো উদ্ভিদ রাজ্যকে দুটি ভাগ করা যায়: অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদকে আবার 1, 2, 3টি ভাগ করা যায়: শৈবাল, মশবর্গীয়, ফার্নবর্গীয়। শৈবাল হচ্ছে যেমন স্পাইরোগাইরা, মশবর্গীয় হচ্ছে রিক্সিয়া, ফার্নবর্গীয় হচ্ছে মার্সিলিয়া। এবার হচ্ছে সপুষ্পক উদ্ভিদকে আবার দুটি ভাগ করা যায়: একটা নগ্নবীজী বা ব্যক্তবীজী ও গুপ্তবীজী। নগ্নবীজী ব্যক্তবীজী, আচ্ছা উদাহরণ হচ্ছে পাইন। আর গুপ্তবীজীকে আবার দুটি ভাগ করা যায়: একবীজপত্রী, দ্বিবীজপত্রী। একবীজপত্রীর উদাহরণ হচ্ছে ভুট্টা গাছ, আর দ্বিবীজপত্রীর উদাহরণ হচ্ছে মটর গাছ। 3 নম্বর কাককে সামাজিক পাখি বলে কেন। 348 নম্বর পেজে 54 নম্বর প্রশ্নটি রয়েছে। ওকে, উত্তর: কাকেদের মাঝে মাঝে সভা বসে, সেখানে শত শত কাক জড়ো হয়। কাকেদের কেউ বিপদ পড়লে সব কাকরা একসঙ্গে জড়ো হয়ে কা কা করে ডাকতে ডাকতে তখন আশেপাশের বাকি কাকেরাও ঝাঁকে ঝাঁকে ছুটে আসে। কাকেদের এইরকম সামাজিক আচরণের জন্য এদের সামাজিক পাখি বলে। জলে মাছেরা কিভাবে শ্বাসকার্য চালায়। উত্তর: মাছ মুখ দিয়ে জল গ্রহণ করে ও কানকোর মাধ্যমে বাইরে বের করে দেয়। কানকোর নিচে থাকা ফুলকা হল মাছের শ্বাস অঙ্গ। মুখের মাধ্যমে গৃহীত জল ফুলকার মধ্য দিয়ে যাওয়ার সময় ফুলকার থাকা অসংখ্য রক্তনালী জলে দ্রবীভূত অক্সিজেনকে টেনে রক্তে মিশিয়ে দেয় এবং রক্তের কার্বন ডাই অক্সাইডকে জলে ছেড়ে দেয়। এইভাবে মাছ জলে শ্বাসকার্য চালায়। মকরন্দ কি? উত্তরটি এখানে লেখা আছে, দেখো। ফুলের মকরন্দ গ্রন্থি থেকে নিঃসৃত মিষ্টি রস হচ্ছে মকরন্দ। বুঝতে পেরেছ? অথবা দাগে রয়েছে কৃষক পিঁপড়ের প্রিয় খাদ্য কি?
এটি তারা কিভাবে সংগ্রহ করে? উত্তর, চাষি পিঁপড়েদের প্রিয় খাদ্য হলো সাদা রঙের ছত্রাক। চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায় এবং ওই বাসাতে কাঠ পাতা এনে জমায়। পাতা পচে গেলে ওই পাতার উপর এক বিশেষ ধরনের সাদা রঙের ছত্রাক জন্মায় ও চাষি পিঁপড়েরা তাদের প্রিয় খাদ্য সংগ্রহ করে। তোমার দেখা যে কোনো দুটি প্রাণীর প্রত্যেকটির দুটি করে আচরণগত বৈশিষ্ট্য লেখো। পিঁপড়ে আচরণ। প্রথমে পিঁপড়ে আচরণ বলছি। পিঁপড়ে অমেরুদণ্ডী সন্ধিপদী পর্বের প্রাণী। এরা আকারে ছোট হয়। এদের গড় আয়ু 1 থেকে 3 বছর। 2 নম্বর, পিঁপড়েরা সমাজগত জীব। এরা দলগত করে বসবাস করে। 3 নম্বর, পিঁপড়ে সমাজের একটি রানী এবং রানীর অসংখ্য দাসী, সৈন্য আর শ্রমিক নিয়ে এক একটা পরিবার। পুরুষ পিঁপড়ের সংখ্যা ও গুরুত্ব খুবই কম। রানী পিঁপড়ের নির্দেশে সমগ্র দলটি পরিচালিত হয়। উই পোকার আচরণ। উই পোকার গায়ে অন্য পোকাদের মতো কোনো শক্ত খোলা থাকে না, শুধু পাতলা আবরণ থাকে। তাই বেশিক্ষণ রোদের তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে শরীর শুকিয়ে যায়। এই জন্য উই পোকা গর্তের মধ্যে থাকে। 2 নম্বর, এরা সবসময় সুড়ঙ্গ তৈরি করে তার মধ্যে দিয়ে চলাফেরা করে। সুড়ঙ্গের মধ্যে তাপমাত্রা ও জলীয় বাষ্পের পরিমাণ নিয়ন্ত্রিত থাকে। 3 নম্বর, উই পোকাদের প্রধান খাদ্য হল গাছের কাঠ অংশ। এদের পেটের মধ্যে ট্রাইকোনিম্ফ নামে পরজীবী জীবাণু থাকে বলে এরা কাঠের সেলুলোজ শর্করা পর্যন্ত হজম করতে পারে। আর উই রানী খুব মোটা আর সাদা শরীরের ডিম বোঝাই, পেট ছাড়া আর কিছু দেখা যায় না। রানীর ছেলে মেয়েরা দাস দাসী বা সৈন্য শ্রমিক হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।